হাই, আমি রূপম। আজকে আমার সাথে রয়েছে ব্রাত্যদা এবং প্রতিমদার সাথে আমরা ঘন ঘন দেখা করছি, ছবিটা ভালো লেগেছে বলে। আচ্ছা ব্রাত্যদা, আমি ব্রাত্যদা বলছি না, আমি ভুবন হালদারই বলছি। আমি একটাই কারণ, আমি তোমাকে একটা ভিডিও পাঠাবো, তুমি দেখো। আমি তো জানতাম না আজকে ইন্টারভিউটা, আমি ভিডিওটা আগে করেছিলাম। আমি বেস্ট অফ বেঙ্গল বলে একটা লিস্ট করেছিলাম, যেখানে টপ টাইপ, শুধুমাত্র টপ 10 মুভিজ করিনি, সেখানে কোন কোন চরিত্র ভালো লেগেছে সেগুলোও করেছি। তোমরা দেখো আমি কিভাবে প্রমোশন করছি। তা ওখানে বেস্ট সাপোর্টিং ক্যারেক্টার, মানে চরিত্রের ডিউরেশন হয়তো খুব কম, তো আমার সব থেকে বেশি 2024-এ ইম্প্যাক্টফুল চরিত্র মনে হচ্ছে ভুবন হালদার। ওখানে তোমার নামই আছে ওখানে। তাই? হ্যাঁ, এটাই আসেনি এখনো। তুমি দেখো না, আমি কিন্তু ভিডিও ড্রপ করেছি। আমি তোমাকে, আমার দেখা হয়নি, তুমি দেখো, আমি দেখে নেবো। তো আমার কাছে ভুবন হালদারের চরিত্রটা ছবিতে এতটা ইম্প্যাক্টফুল, আমি এটাই জানতে চাইছিলাম যে ওইটুকু একটা চরিত্রের জন্য তখন তো প্রিকুয়াল বা সিকুয়ালের প্ল্যান হয়নি, তুমি রাজি হলে কি করে? রাজি হলাম, আমাকে তো ওই আমার অংশটা প্রতিম পাঠায়, আর তারপর আমি ওটা পড়ে ওকে ফোন করি যে ওই ছবিটাকে কি করে প্লেস করবে। তা প্রথমে আমি সাইলেন্স অফ দ্য ল্যাম্ব দিয়ে শুরু করি, আর আমার যেহেতু আমি জানতাম অ্যান্থনি হপকিন্সের মানে ডিউরেশনটা খুব কম, ওই অভিনয় আমি করতে পারবো না কোনোদিনই, কিন্তু ওই ধরনের চরিত্র করতে কার না ইচ্ছে করে। হ্যাঁ, তো আমি বললাম যে একটা কি জুডি ফস্টার দেওয়া যায় না, ওরকম একটা জিজ্ঞেস করেছিলাম। তো বললো তো মানে এমনিতে হিংসুটে, ফলে ও তাতে রাজি হলো না। কিন্তু হ্যাঁ, কিন্তু মানে আমি মানে ইনফ্যাক্ট মানে মজা নয়, ওই 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 চরিত্রটা নিয়ে যেহেতু আমাদের কথা হয়েছিল, এবং যেহেতু এটা একটা পিওর মার্ডার থ্রিলার, আর আমি নিজে থ্রিলার ভালোবাসি, আর এই ধরনের চরিত্র ওই ধরনের সিনেমায় কি ধরনের ইম্প্যাক্ট তৈরি করতে পারে সেটা আমার একটা আন্দাজ ছিল। এই আমি একটু আগে একটা সাক্ষাৎকারে দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটুর কথা বলছিলাম। তাতে মার্টিন, মানে যে অ্যাকচুয়ালি খুনি, সে খুবই একটা কম সময় ধরে ছবিতে আসে, কিন্তু এমন একটা ইফেক্ট তৈরি করে এই চরিত্রটা, সেটা একটা সাংঘাতিক হয়ে ওঠে। মানে সেটা কিন্তু ড্যানিয়েল ক্রেগ বা ওই আমাদের রুনি মারা ওর থেকে অনেক কম, ওদের সাংঘাতিক বিষয় তৈরি হয়। এরকম 7-এও হয়েছিল, অনেক ছবিতেই হয়েছে, কিন্তু আমার যেটা 7-এ কেভিন স্পেসি কত প্রায় নেই, শেষে গিয়ে না, প্রমোশনেও নেই। তো সেটা একটা সাংঘাতিক ব্যাপার তৈরি হয় না। ফলে আমার মাথায় ওটা ছিল যে যদি ও যদি চরিত্রটাকে একটা প্রপার ভ্যালু মানে ঠিকঠাক ভাবে শুট করে, তাহলে হয়তো একটা ইম্প্যাক্ট হবে। কিন্তু আমি সেটা শুট করে বুঝতে পারিনি। আমি এটা বুঝতে পেরেছিলাম ডাব করতে গিয়ে। আচ্ছা, যেদিন ডাবিংটা করি তখন ও খুব আমাকে উৎসাহ ব্যঞ্জক কথা বলছিল, যেমন সব পরিচালকরাই বলে থাকে পোশাকি ফর্মাল কথা, কিন্তু খুব অনেস্টলি বলছিল। আচ্ছা, তো আমি যখন স্ক্রিনে দেখলাম ডাব করতে, কেমন হলো, হ্যাঁ, যে এটা হয়তো লোকের ভালো লাগলেও লাগতে পারে। আচ্ছা, আর এখন কেমন লাগছে? লোকে এরকম ভাবে এই চরিত্রটার প্রশংসা করছে, কিরম করছে আমি ওটা জানি না, এই যে তুমি বলছো যখন তোমার কথাই বিশ্বাস করছি। তো আমাকে কালকে আমার মানে ইনফ্যাক্ট 2জন বন্ধু আমায় কাল হোয়াটসঅ্যাপ করেছে, তার একটা আমি ওকে ফরওয়ার্ডও করেছি। তারা খুব সমাজে মান্যগণ্য লোক, তো তারা যখন বলেছেন তো তখন ভাল লাগছে। তো এখন আমি দেখবো যে আরো ভালো লাগবে যদি সত্যি ও প্রিকুয়েলটা তৈরি করে, তাহলে আরো ভালো লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার জিজ্ঞাসা প্রথম তোমাকে, সেটা হচ্ছে এই ছবিতে দুটো ক্যারেক্টারের স্ক্রিন টাইম এত কম, এবং আরেকটা চরিত্র হচ্ছে তানিকা বাসুর যে ক্যারেক্টার, এই দুটো চরিত্র ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট হচ্ছে, মানে লোকের খুব পছন্দ হয়েছে, এবং দুটো চরিত্র না এত কম সময়ের জন্য আসে যে আমাদের ছবি দেখার পর আক্ষেপ হয় যে এত কম সময় কেন, এবার ওইটুকু সময় এতটা ইম্প্যাক্ট ফেলতে হবে, ডায়ালগস এত ভালো রাখতে হবে। এটা তুমি প্রথম থেকেই ভেবেছিলে যে, তখন তুমি ভাবো নি এবার পিকুয়াল পরবর্তী সময় করবো বা এই চরিত্রকে স্পেস দেবো, তা কিভাবে এই দুটো জিনিস তুমি মেনটেন করলে? না, আমার মনে হয় মানে ইম্প্যাক্ট হয় একটা ক্যারেক্টার ডিপেন্ডিং অন মেনি ফ্যাক্টরস, যেরকম ওইটা খুব ইম্পর্টেন্ট যে ছবিতে ওভারঅল ইম্প্যাক্টটা কি। মানে ভুবন হালদারের সম্বন্ধে আমরা অলমোস্ট ফার্স্ট 5-7 মিনিটস থেকেই কনস্ট্যান্টলি ওনার সম্বন্ধে শুনছি, ইন্ট্রোডাকশন বিল্ড আপ হচ্ছে। হ্যাঁ, ভুবন হালদারের এখনো পাভলভেই আছে, হ্যাঁ আমি কাল খবর নিয়ে এসেছি, মানে একটা মানে হোয়াট ইজ দিস থিং করবে, হ্যাঁ এটা কি, মানে এই কে, এটা যে এরকম একটা বস্তু, মানে এই যে বিল্ড আপটা, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। আবার তানিকার ক্যারেক্টারটা, মানে ওকে নিয়ে রাইমা টোটা ডিসকাস করছে, হ্যাঁ আবার টোটা একটা সিন জিজ্ঞেস করছে কদিন কি পুতুলকে অন্য কারোর জিম্মায় রাখা যায়, হ্যাঁ মানে
কোথাও গিয়ে এই ক্যারেক্টারগুলো মানে তো স্ক্রিন টাইম কম, কিন্তু অনেক চরিত্রকে তারা ইনভলভ করে, অনেক চরিত্রকে তার ইয়ে করে। সত্যি কথা বলতে এডিটে আমি কিন্তু কিছুই ছোট করিনি, যা লিখেছিলাম তাই শুট করেছি, তাই রেখেছি, একটু স্পিড আপ করেছি। তানিকার কিছু ডায়লগ প্রচন্ড পজ দিয়ে দিয়েছিল, সেটা এডিটিং এর কেরামতি দিয়ে একটুখানি গ্যাপগুলো কমিয়েছি। কেননা কি হচ্ছে বলতে, ধর ভীষণ খুনোখুনির সিন হচ্ছে, এই হচ্ছে, ইনভেস্টিগেশন হচ্ছে, হট করে ওর সিনটা আসার পরে রিদমিক্যালি অনেকটা ড্রপ করে যাচ্ছে। তো সেইটাকে বাঁচানোর জন্য কিছু জায়গায় এডিটটা মানে অনির্বাণদা আর ওর মধ্যে যে ইন্টার কাটগুলো, জিনিসটাতে মনে না হয় যে ও ভীষণ লেবার্ড ভাবে কথা বলছে, ওর অভিনয় থেকে আরও জিনিসটা লেবার্ড, মানে এক একটা ওয়ার্ড বেরোতে খুব কষ্ট পাচ্ছে। হ্যাঁ, স্টেজ 4 সেরিব্রাল প্যালসি, তো সেইটা ছিল। কিন্তু আমি এই দুটো ক্যারেক্টার নিয়ে প্রচন্ড কনফিডেন্ট ছিলাম। আমি তুই দেখবি রিলিজের আগে আমি তানিকার একটা পোস্টার শেয়ার করে বলেছিলাম, আমার সিক্রেট ওয়েপন অফ চালচিত্র ইজ পুতুল তানিকা, কারণ আমি জানি ও কি করেছে। এবং আমি ওটা ফার্স্ট অডিশনে বুঝতে পেরেছিলাম যে শি ইজ ইনক্রেডিবল। ও অডিশন দিয়ে রোলটা পেয়েছিল। আর ব্রাত্যদার সময় আমার মোর দ্যান অ্যান্থনি হপকিন্স বারবার মগনলাল মেঘরাজের ওই সিনটা, যে একটা সিন জয়বাবা ফেলুনাতে, ওর কিন্তু টোটাল ফিল্মে একটা কি দুটো সিন, কিন্তু ওই সিন যে ইয়েতে বসে আছে গদিতে খেল দিখাও, হ্যাঁ ওই যে সিন, তার যে ইম্প্যাক্ট, ওই 6-7 মিনিট, তো ওইটা আমার সবসময় মনে হয়েছিল এই সিনটা যদি আমি ঠিক করে নামাতে পারি তাহলে ওই সিমিলার ইম্প্যাক্ট হবে। আচ্ছা আচ্ছা ব্রাত্যদা, আমি ছবির একটা প্রমোশনে স্ক্রিপ্ট দেখতে পাই, যে স্ক্রিপ্ট আসছে তার সাথে সিকোয়েন্সে তোমার, তারপর হচ্ছে টোটাদার সবার সংলাপের পোর্শনটা চলছে। এবার আমাকে একটা কথা বলো, যে এত অ্যাকিউরেট, মানে যা ডায়লগস ছিল সেগুলোই আমরা শুনতে পাই প্রত্যেকটা চরিত্রের মুখে, তো তুমি কি ইম্প্রোভাইজ করো যে এই সিকোয়েন্সে প্রথমে এই ডায়লগটা ভালো লাগছে বা এটা একটু এরকমভাবে বলা যেতে পারে, না যেটা ডিরেক্টর দিয়ে দেয় ভাবনায় আগে থেকেই তোমাদের এই কথাবার্তাগুলো হয়ে যায়? আমি যদি ইম্প্রোভাইজ করি, হ্যাঁ আমি ইম্প্রোভাইজ করি, কিন্তু সেটা নির্দেশকের অনুমতি সাপেক্ষে করি। মানে আমি ওর থেকে অনুমতি নিলাম যে আমি কি এটা করতে পারি, সেটাও বলে না, মানে যে কোনো ডিরেক্টর যিনি আছেন আমার সঙ্গে ফ্লোরে শুনেছি, হ্যাঁ আমি তার থেকে অনুমতি নিই। এবং ইম্প্রোভাইজ করার পর এমন বহুবার হয়েছে, আমাকে বলেছে, আমি নাম বলবো না, ইম্প্রোভাইজ করার পর এমন হয়েছে যে বহু সিকোয়েন্স হয়তো পরবর্তী সময় তোমার পরিচালক বলেছে এটা এরকম ভাবে ভাবিনি, বাট এটা বেটার লাগছে, এটাই করো। হ্যাঁ এটা তো হতে পারে, মানে যদি ইম্প্রোভাইজ আমি যদি সেটা ওই ক্যারেক্টারটাকে, আমার তো মনে হয় না ডিরেক্টররা ওই রকম, মানে ডিরেক্টর মানে সে একটা অনর গাঁট টাইপের। যদি আমাকে আমার ছবিতে মোশাররফ করিম অনেকবার ইম্প্রোভাইজ করেছেন, তো আমি তো সেটা অ্যাকসেপ্ট করেছি। তো যে কোনো যদি আমি বুঝতে পারি যে আমি যে মানে কাঠামোটা তৈরি করেছিলাম, আমার যে টুল, সে এসে সেটাকে আরও একটা এনহ্যান্সমেন্ট ঘটাচ্ছে, এমন একটা লেভেলে উত্তরণ ঘটাচ্ছে, সেটা তো আমি অ্যাকসেপ্ট করবো। তো প্রতিম সেই বুদ্ধিমান ডিরেক্টর, সে ওটাকে নিয়েছে, কিন্তু আমি অনুমতি নিয়েই করি। আচ্ছা, এই যে সিকুয়াল ভার্সেস প্রিকুয়াল প্রতিমদা, তা এর পরেরটাই কি আমরা দেখতে পাবো যে টোটা ভার্সেস ব্রাত্যদা, আবার টোটা ভার্সেস অপূর্ব? দেখ, ভার্সেস তো হতেই হবে, কারণ এটা টিম আপ করাটা একটু বেশি, মানে ওই কিছু থ্রিলার আমাদের বাংলাতেও হয়েছে যে একটা কেমন টুইস্ট দিলাম দেখার জন্য, লাস্টে টোটা খুনি হয়ে গেল, ওইটা একটু ওটা একটু বিলো দ্য বেল্ট, ওটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, ওই পয়েন্টটায় পৌঁছতে গিয়ে বাকি ছবিটা একটা সাংঘাতিক আজগুবি গল্প হবে। হ্যাঁ হ্যাঁ, ওই টুইস্টের আমি বিশ্বাসী নই একদমই, যে মানে যেটা পুরো ছবিটাকে ফ্ল্যাট করে দেয়, তো সেটা নয়। তবে টোটা যেভাবে আমরা ছবিটা শেষ করি, একটা ইম্পর্টেন্ট প্রেস কনফারেন্সে টোটা বলে যে আমরা আছি এবং আমরা থাকবো, তো সেই জিনিসটা দে উইল অলওয়েজ আপহোল্ড দ্য ল, টোটা, শান্তনু এবং ইন্দ্রর ক্যারেক্টারটা। এবার একটা হয়তো স্কোপ আছে আর একটা ফোর্থ পুলিশ আনার, এগুলো এখনো খুব আর্লি স্টেজেস আমি লিখছি, কেননা আমাদের লজিস্টিক্যালি আমরা এক্ষুনি শুট শুরু করতে পারবো না, আমার স্ক্রিপ্ট তো হয়নি, এবং অপূর্বর এখন ইউএসএ তে আছে, টোটার কিছু প্রজেক্ট আছে, তো সব মিলিয়ে ব্রাত্যদা আমাকে টাইম দেবে কিছু মাস পরে, তো সব মিলিয়ে আমরা মিড ইয়ার ভাবছি শুট করব, ফর আ ক্রিসমাসে যদি আবার ফেরত আসতে পারি। এইটা হচ্ছে বেসিক প্ল্যান, মূল পরিকল্পনা। আচ্ছা ব্রাত্যদা, তোমার হুব্বা ছবিটা আমরা দেখলাম, এবং আমি তোমাকে এই কারণেই বলছি তোমার টপ 10 লিস্টটা দেখো, ওখানে হুব্বাও আছে, এবং হুব্বা আমার খুব পছন্দ হয়েছিল ছবিটা দেখে। আমার তোমার পরবর্তী সময় জানানো হয়নি, আমার হুব্বা খুব পছন্দ হয়েছিল, কিন্তু হুব্বা ছবিটা যে নোটে শেষ হয়, আমাদের মনে হয় যে একটা সিকোয়েল আসতে পারে বা স্পিন অফ আসতে পারে।
হুব্বার কি সিকুয়েল হচ্ছে? আমাকে হাসান বারবার করে একটা হুব্বা সিকুয়েল করতে বলছেন, মানে হাসান মানে আমাদের দুজনেরই যিনি প্রডিউসার, উনি বারবার করে বলছেন এটা হোক, একটা সিকুয়েল হোক, কিন্তু আমি এই মুহূর্তে সিকুয়েল করতে হুব্বার খুব আগ্রহী নই। আমি যেহেতু ওই প্রতিমের মধ্যে নানা রকমের ছবি বানাতে চাই, তো আমি অন্যরকম একটা কমেডি ভাবছি, কিন্তু সেটাও আমি মুলতুবি রেখেছি, যেহেতু আমি ওর ছবিতে অভিনয় করব। এখন আমার পক্ষে বছরে একটা ছবিতে অভিনয় আর একটা নিজে ছবি করা, এর বেশি আমি সেই সময়টা আমার হাতে নেই আসলে। আচ্ছা আচ্ছা, তো আমাকে একটা বিষয় বলো, সেটা হচ্ছে তুমি যখন থিয়েটার করো, যখন পরিচালনা করো, সেখানে যেরকম পারফরমেন্স থাকে এবং তোমার ছবিতে যখন অভিনয় সেখানে যেরকম পারফরমেন্স থাকে, এই দুটোর মধ্যে একটা পার্থক্য দেখা যায় এবং বহু অ্যাক্টরই রয়েছে পার্থক্য দেখা যায়। এবার আমাকে একজন অভিনেতা, তোমারই ছবিতে কাজ করা মোশাররফ করিম, তিনি আমাকে বলেছিলেন যে তিনি যখন নাটক করেন এবং যখন তিনি সিনেমা করেন তিনি পার্থক্যটা জানেন, যে আমি যখন নাটক করছি আমাকে সেটা কতটা পিচে দিতে হবে, যে ওটার যে লাউড পিচ, ওটার যে কমেডি সেটা কিরকম, এবং যখন একটা সিনেমা করছেন যখন সেই চরিত্রটাকে হাসাতে হবে না, সেই চরিত্রটাকে লাউড কিছু করতে হবে না, সেটা একটা সাটিল ছবি, তখন সেই পার্থক্যটা তিনি একদম করতে পারেন এবং তিনি বোঝেন যে কোন অডিয়েন্স কীভাবে দেখবে সেটার উপর ভ্যারি করে। তা তুমি আমাকে বলো, যখন তুমি থিয়েটার করছো এবং তারপরে যখন সিনেমা করছো, এই যে পার্থক্যটা এটা তুমি কীভাবে করো? এটা দেখো, এখন তো অনেক মানে থিয়েটারের ক্ষেত্রে প্রযুক্তি অনেক পাল্টে গেছে। থিয়েটার বরাবরই যদি এলিজাবেথিয়ান সময় থেকে থিয়েটারে ধরা হয়, দিনের বেলা হচ্ছে, মূলত শ্রমিকদের জন্য হচ্ছে, সামনে দর্শক গাদা গাদা মাতাল বসে আছে এবং সেখানে শেক্সপিয়ারের হয়তো হ্যামলেট ওফেলিয়াকে তার প্রেম নিবেদন করছে, সেখানে চিৎকার চেঁচেমেচি, তার মধ্যে অভিনেতাকে সবসময় একটা বাজখাই গলায় ওই ধরনের একটা ইন্টিমেট ডায়ালগ বলতে হতো। পরে যখন ভিক্টোরিয়ান যুগে বিজ্ঞানের আবির্ভাব হলো, তখন ক্রমশ প্রেক্ষাগৃহগুলো নিবিড় হলো, আরামপ্রদ হলো, অ্যাকোস্টিক্স অনেক ঠিকঠাক হলো। তখন ওই ম্যাথিসন ল্যাং, তিনি শাইলক করেছিলেন, এমন তার নিচু গলায় করেছিলেন, এমন অভিঘাত হয়েছিল যে অনেক মানে লন্ডনের অনেক অভিজাত মহিলারা সব অজ্ঞান হয়ে যেতেন নাকি, এইরকম তার ইম্প্যাক্ট ছিল। এবার আরও পরে যখন বিজ্ঞানের আরও উন্নতি হলো, এখন তো অনেকে স্টেজেও ল্যাপেল নিয়ে অভিনয় করে, ফলে নির্ভর করছে যে গলা আমি যে শেষ অব্দি পৌঁছে দেবো, এইটা যে পুরনো যে সাবেকি একটা ধারণা, সেকেলে বলবো না, সাবেকি ধারণা, এই সাবেকি ধারণাটারও পরিবর্তন ঘটছে। যেমন আমি যদি আবার নেক্সট থিয়েটার করি এবং সেটা যদি 2-3 জন ক্যারেক্টারে আমি ভাবছি একটা থিয়েটার, তাহলে আমি প্রত্যেককেই আমরা হয়তো ল্যাপেল নেব। হ্যাঁ, সৌম্যমিত্র একটা কথা বলেছিলেন যে থিয়েটারের দর্শকের ক্ষেত্রে অভিনেতার একটা লেন্স চাই, কেন আমরা প্রত্যেকে জানি, আমরা যেটা ফিল্মে অভিনয় করি আমরা লেন্স অনুযায়ী অভিনয়ের একটা তারতম্য ঘটাই। আমি প্রতিটা প্রতিমের থেকে জেনে নিচ্ছিলাম যে লেন্সটা কি আছে। আমি বুঝতেই পারছিলাম বেশিরভাগই খুব ব্লক লেন্স এবং ক্লোজ শটে প্রতিম যাচ্ছে, যেহেতু সিনটাই খুব আঁটো শাটো, খুব মানে কি বলবো, মানে ইন্টেন্স সিন, একটা খুব মানে রগড়ানো যাকে বলে, মানে ভেতরে অন্তঃক্ষরণ ঘটবে। তাও আমি ওর থেকে চেক করে নিচ্ছিলাম যে এটা কোন লেন্সে এটা শ্যুট করা হচ্ছে। সৌম্যমিত্র বলেছিলেন যে প্রত্যেকটি স্টেজ অভিনেতার তার মনের মধ্যে একটা লেন্স থাকা চাই, এবং যাতে শেষ দর্শক অব্দি বুঝতে পারেন। আল প্যাচিনো তার একটা ইন্টারভিউতে বলছেন যে আমি যখন অভিনয় করি আমি শেষ দৃশ্যের ওই বৃদ্ধাকে মনে করার চেষ্টা করি, যিনি কোনো রকমে ম্যানহাটন পেরিয়ে ব্রডওয়েতে একটা কম দামি টিকিট কেটে দোতলায় বসেছেন, বাড়িতে অনেক ঝামেলা ছিল, তার মধ্যে ভদ্রমহিলা একটু খাটো চোখের, একটু খাটো, কানেও খাটো, কিন্তু ওই ভদ্রমহিলা আমার কথাটা ঠিকঠাক শুনতে পাচ্ছেন তো, অনেক কষ্ট করে অনেক পয়সা দিয়ে তিনি আমাকে দেখবেন বলে স্টেজে এসছেন, আমি আমার কথাটা তার কাছে অবধি পৌঁছে দিতে পারছি তো। আল প্যাচিনোর এই কথাটা আমাকে অভিনেতা হিসেবে আমাকে খুব হন্ট করেছিল। আমি যখন কম বয়সে ইন্টারভিউটা পড়ি, যে সত্যি কি আমরা ভাবি যে দর্শকের কাছে আমি কিভাবে পৌঁছবো। ফিল্মে ওটা অনেক সহজ, কারণ ফিল্মে আমি একটা ভুল করলে বা একটা সংলাপ ভুল বললে আমার প্রতিম ওখানে সতর্ক চোখ নিয়ে বসে আছে এবং আমাকে বলবে কাট। স্টেজে কোনো কাট নেই, তো আমি তাহলে ওটা কিভাবে ওটা অভিনয় করতে পারি। তাহলে মঞ্চে আমি যে অভিনয়টা করছি তাতে আমার গলা
আমাকে যদি আমার ল্যাপেলারি না থাকে এবং এই স্টেজটা আবার আমি কলকাতা উদাহরণ দিয়ে বলছি, একাডেমি অফ ফাইন আর্টসে মানে এখনকার একাডেমি নয়, আগে একাডেমির যে অ্যাকোস্টিক্স ছিল তার থেকে মধুসূদন মঞ্চের অ্যাকোস্টিক্স যেমন, মধুসূদনকে আমাকে একটু গলা চড়িয়ে অভিনয় করতে হতো, একটু লাউড করতাম যা করতাম একাডেমিতে যা করি। কিন্তু আবার আমি একাডেমি মধুসূদন গিরিশ এবং বজবজ রবীন্দ্র ভবন বা বহরমপুর রবীন্দ্র সদনে গিয়ে যদি আমি একই অভিনয় করি তাহলে বুঝতে হবে যে মানে আমি আসলে একজন ওই স্টেলা অ্যাডলার যাকে বলেছিলেন যে প্রথমত একটা খুনি অভিনেতা, আমি ওই সিরিয়াল কিলার। আসলে আমি পরপর সমস্ত স্টেজে গিয়ে থিয়েটারকে ধ্বংস করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে বাঙালিতে এমন বহু অভিনেতা অভিনেত্রী রয়েছে যারা থিয়েটারও করেন, প্যারালি তারা সিনেমাতেও কাজ করেন, তাদের নিয়ে তোমার কি অপিনিয়ন? ভালো, খারাপ কি, অনেকেই তো ভালো। আচ্ছা, এখানে তো একজন আমার কাছে দুজন পাইওনিয়ার মানে যাদের আমি খুব আদর্শ বলে মানি, একজন উৎপল দত্ত। অনেকেই বলেন যে স্টেজের অভিনয় থেকে ফিল্মের অভিনয় উৎপল দত্ত অনেক ভালো করেছেন। যে মোহনলাল মেঘরাজের কথা বললো, সত্যি তো খুব কম অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, কিন্তু ওই যে নাম বলছেন কেন, নাম বলুন। আমাকে সত্যি কথা বলুন, আমাকে একজন কম বয়সে আমার এক বন্ধু বলেছিল, পরে বড় হয়ে বলেছিল, বলে আমি দীর্ঘদিন অবধি বিশ্বাস করেছি যে মোহনলাল মেঘরাজের পাঠটা যিনি করছেন আসলে উনি একজন অবাঙালি লোক এবং উনি এত ভালো বাংলা বলছেন কি করে। হ্যাঁ, আরেকজন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। এরা তো সত্যি যখন থিয়েটারে করেছেন একরকম করেছেন, ফিল্মে গিয়া অন্যরকম করেছেন। যারা এই যে দুটো মাধ্যম যে আলাদা, এই দুটো যারা মনে রাখতে পারেননি, তার কিছু কিছু পুনরাবৃত্তি এবং যার কিছু কিছু ঐতিহাসিক লিগ্যাসি আমরা এখনো দেখতে পাই বাংলা স্ক্রিনে। এই একটু আগে আমি এটা নিয়ে বলেছি যে সেটিকে আমি বলবো শান্তি গোপালের সঙ্গে সৌম্য মিত্রের একটি নিখুঁত ককটেল। হ্যাঁ, সেই অভিনয় বেশ কিছু দেখতে পাই এখন। সেটা নিয়ে আমি কে করছে বা কারা করছে এই নিয়ে কোনো মন্তব্য আমি করব না, তবে বুঝো লোক যে যেন সন্ধান। তুমি বললে যে প্রতিমদা যখন ফ্রেম নেয় বা প্রতিমদা যখন কোনো একটা শট নিচ্ছে তুমি দেখে নাও লেন্স কি বা সেটা কিভাবে যাচ্ছে। প্রতিমদার সাথে আমার আগের দিনই কথা হচ্ছিল, যখন ভুবন হালদার ক্যারেক্টারটা আসে তখন সেই চরিত্রটাকে বাদবাকি চরিত্রগুলোর থেকে অনেক বড় দেখানো হয়। দুটো চরিত্র বসে রয়েছে, তারা আলোচনা করছে এবং সেখানেও ওই চরিত্রটা অনেক বড় দেখানোর, ওর প্রভাবটা এদের উপর পড়ছে, মনে যেভাবে হাত রাখে। এবং তারপরে সাডেনলি যখন চিনতে পারে হচ্ছে টোটাল ক্যারেক্টারটা তোমাকে, যে ভুবন হালদার অনেকদিন পর দেখা, তোমার সংলাপের আগে আমরা শটটা প্রথম থেকে দেখছি, সামনে থেকে দেখছি, ফ্রন্ট থেকে দেখছি, দেন আমরা সাইড থেকে দেখছি এবং সেখানেও মনে হচ্ছে ভুবন হালদারকে বেতালের মতো এবং সে দাঁড়িয়ে রয়েছে আর বসে রয়েছে টোটা, এখানেও মানে ক্যারেক্টারটাকে বড় দেখানো। এবং যখন আবার টেবিলের পাড়ে গিয়ে তুমি বসছো তখন ঠিক ফ্রেমটা আবার লো অ্যাঙ্গেল থেকে নেওয়া, আবার চরিত্রটাকে বড় দেখানো। তো এই যে বিষয়পত্রগুলো দিয়ে পরিচালকের একটা ফিলোসফি ছিল যে এই চরিত্রটাকে আমরা অনেক স্ট্রঙ্গার দেখাবো, টোটাকে বারবার সে ডমিনেট করছে দেখাবো। তো এগুলো কি তোমাদের মধ্যে আলোচনা হয়েছিল? যে না, এটা নিয়ে আমার সাথে প্রতিমার কোনো আলোচনা হয়নি, ওটা প্রতিমার ওর নিজস্ব পরিকল্পনা। আচ্ছা, তবে ওই যে সংলাপ পড়ে আমার মনে হয়েছিল যে আমি ওকে জিজ্ঞেসও করেছিলাম যে টোটা যে চরিত্রটা ওর নিজস্ব একটা কোনো অ্যাগনি আছে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম এটা ওর অ্যাগনি না এটা ওর অ্যাংস্ট, মানে যা ওর একেবারে মগ্ন চৈতন্যের গভীরে কোথাও লুকিয়ে থাকে এবং তার এটার পেছনে কি আমি কোথাও আছি, মানে আমার চরিত্র কোথাও আছে, এইটা আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম। যে আমি এই যে বারবার ওর মধ্যে একটা ওর লুকটা এমন ভাবে করা, একটা খুব ডিপ্রেসড, এক ধরনের মানে অবসন্ন বিষাদ ক্ষীণ চেহারা, একটা সারাক্ষণ যেন একটা মানে ঠিক কাজের মধ্যে আছে, কাজে করলে দারুণ, কিন্তু ঠিক যেন এই পৃথিবীতে ওর পা নেই, মানে অনেকটা কর্ণের রথ নয়, মানে কাজের সময় কর্ণের রথ মানে মাটিতে গেঁথে আছে, কিন্তু বেশিরভাগ সময় পৃথিবীতে যুধিষ্ঠিরের রথের মতো উঁচুতে, পৃথিবী থেকে উঁচুতে যাচ্ছে। এইটা যে ওর যে বিষাদটা বা এই ওর যে অ্যাংস্টটা, এইটার কারণ কি? তাহলে আমার চরিত্রটা তাহলে ওকে সাপ্লিমেন্ট করতে সুবিধা হবে। ও তখন প্রতিমাময় একটা কথা খালি বলেছিল যে ওর এই অ্যাংস্টার পেছনে তোমার চরিত্রটাও একটা বড় কারণ, এইটুকু খালি ক্লু দিয়েছিল আমায়। আচ্ছা, ফলে আমি বলে ওর ক্ষেত্রে আমি হাত পাগুলো একটু বেশি নাড়ালাম, কেননা ও আসলে মানে খানিকটা থতেই যাওয়া লোক, খানিকটা হকচকিয়ে যাওয়া লোক। হ্যাঁ, জানো তো এই ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায় বাংলার প্রখ্যাত সঙ্গীত সমালোচক এবং ঔপন্যাসিক, তিনি বলেছিলেন যে বাংলার ফার্স্ট ফিজিক্যাল অ্যাক্টর হচ্ছেন অর্জেন্দু শেখর মুস্তফি। ইজ দ্য ফার্স্ট ফিজিক্যাল অ্যাক্টর।
উনি বলছেন যে গিরিশ ঘোষের উচ্চারণে কিছু সমস্যা ছিল, মন্ত্রীকে নাকি মন্ত্রী বলতেন, যাই হোক। আবার দানিবাবুর ক্ষেত্রে একরকম ভাবে ব্যাখ্যা করেছেন, আর শিশির ভাদুরীর ক্ষেত্রে বলেছেন যে যখন হাত পা গুলি নিয়ে নাড়াতেন তখন সেটা অনেকটা ক্লাসিক্যাল মিউজিকের যে উদারা মুদারা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতো। ফলে দুর্যোটি প্রসাদ বলছেন যে স্টেজে সব থেকে ভালো মঞ্চ অভিনেতা হিসেবে সারা বাংলায় যত উনি অভিনেতা দেখেছেন সব থেকে ভালো আঙুলের ব্যবহার করতে পারতেন, মানে আঙুলকে, মানে বিশেষত হাতকে ঠিকঠাক ভাবে ব্যবহার, সেটা নাকি করতে পারতেন একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, মানে ওনার গলার স্বর পাতলা, দুর্যোটি প্রসাদ লিখছেন, কিন্তু মারাত্মক গলার রেঞ্জ। তো আমি বারবার যখন কোন একটা চরিত্রের ক্ষেত্রে ফিজিক্যালিটি আরোপ করি তখন এই দুর্যোটি প্রসাদ যে লক্ষণগুলো, সিগনেচারগুলো লিখে দিয়ে গেছেন সেগুলোকে এখনো বোঝার চেষ্টা করি। খুব যে বুঝে উঠতে পেরেছি আমি দাবি করতে পারিনি, হ্যাঁ, কিন্তু ওইগুলো আমি মানে ইনফর্ম করার চেষ্টা করি যে কি করে আনবো। ও যখন আমায় ক্লুটা দিল যে তোমার চরিত্রটাই আসলে ওর এই অ্যাংজাইটির মূল কারণ, তখন আমার মনে হলো যে আমাকে আমার হাত পাগুলো আরো ফিজিক্যালি আরো লার্জার দ্যান লাইফ দেখাতে হবে। সিগারেটের প্যাকেটটা যখন ছিনিয়ে নেব ওইভাবে ছিনিয়ে নেব, ওকে যখন হ্যান্ডশেক করতে যাবো আঙুলগুলো মানে বড় হাত নিয়ে গিয়ে এইভাবে ধরবো, অন্য সময় হয়তো এমনিভাবে ধরতাম। ওই বদলগুলো তখন ওই আমাকে ক্লুটা দিয়েছে, আচ্ছা, সেইভাবে আমি করেছি, কিন্তু এটা নিয়ে আগে কোনো পরিকল্পনা হয়নি। আচ্ছা, প্রতিমদা তুমি কি বলবো এটা নিয়ে? ওই আগের দিন যেটা বললাম, এটা লার্জার দ্যান লাইফ দেখাতে চেয়েছিলাম, যেটা একটা খুব সুন্দর আমরা ফিডব্যাক পেয়েছি যে মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, ওই 6 মিনিটের রোলে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বেঙ্গলি ভিলেন্স একটা আমাদের ইনস্টাগ্রামে একজন লিখেছে যে ইন দি ডিগ্রি অফ বেন, মানে তোর ডার্ক নাইট রাইজেস এর বেনের মতো। তো এই ইম্প্যাক্টটা, হ্যাঁ হ্যাঁ, এই ইম্প্যাক্টটা এবং ডার্ক নাইট রাইজেস ব্যাটম্যানের 3rd ছবি নোলানের, মানে ওটা একটু উইকেস্ট ফিল্ম, বাট সেকেন্ড পার্টটা দারুণ। হ্যাঁ, ডার্ক নাইট তো অসাধারণ। তো সেইটা, এবং অনেকে স্পিন অফ চাইছে, লিখেছে স্পিন অফ অনেকে চাইছে, স্পিন অফ কিন্তু অনেকে চাইছে, কিন্তু কারণ ভুবন হালদারটা আমার মনে হয় কোথায় ভুবন হালদার আলাদা, যে ইউ আর নট শিওর উনি কতটা মেন্টালি ডিরেঞ্জড, ওইটা কেউ বলছে না, হয়তো এক্স্যাক্টলি পিন পয়েন্ট করতে পারছে না, কিন্তু এই যে একটা পাভলভ মেন্টাল হসপিটালে রয়েছে, অনির্বাণদার ক্যারেক্টার বলছে যে ওনার উকিল ক্লেম করেছিল যে উনি পাগল। সো ইউ আর নট এক্স্যাক্টলি শিওর দিস ম্যান কতটা মোটিভেটেড, কতটা মেন্টালি ডিসব্যালেন্সড, কতটা অ্যাকচুয়ালি এদের হয়রান করছে। তো ওই যে মজাটা এতটা দারুণ এনেছে, সেন্স অফ হিউমার আছে, চমকানি আছে, ছোট করা আছে, আবার অদ্ভুত ওই জায়গাটা যে লাবণ্য আছে, যে সৌন্দর্য আছে। খুব বড় কথা হচ্ছে চরিত্রের মধ্যে একটা সংলাপের মধ্যে একটা আগাগোড়া একটা ওই অল্প সংলাপে একটা ভীষণ একটা খুব সাটল স্তরে একটা কাব্য রেখে দিয়েছিল। এমন একটা কাব্য আছে যে কাব্যটা চট করে মানে ধরা যায় না, কিন্তু কাব্যটা এক্সিস্ট করছে সংলাপে। তুমি যেহেতু সংলাপের সঙ্গে মিলিয়ে দেখেছো বললে, ওই কাব্যটা মানে কাব্য বার করতে গিয়ে মানে কিন্তু কে বার করছে? একটা সিরিয়াল কিলার বার করছে, একটা খুনি বার করছে। তাহলে ওই কাব্যটা ওই এমন ভাবে ওই কাব্যটা ওখানে রাখা আছে, সেটা আমি বার করার ক্ষেত্রে আমি আমার মতো করে করেছি। তুমি বল। হ্যাঁ, তো সেটাই, মানে ওইভাবে অলওয়েজ এই ক্যারেক্টারটা খুব কাছের ছিল, যে এটা একটা মানে ভুবন হালদার যে অরিজিনাল খুনগুলো করতো এবং অরিজিনাল খুনটারই কিন্তু ছায়া পুরো ফার্স্ট হাফে, যতক্ষণ না অপূর্ব সেকেন্ড হাফে আসছে। তো সেইটা মানে ক্যারেক্টারটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু ক্যারেক্টারটাকে আমার মতে ফার্স্ট ছবিতে 3টে সিন বা 4টে সিন দিলে এই ইম্প্যাক্টটা হতো না। এই যে আরো লোকে খুঁজছে, এটা হচ্ছে সবচেয়ে বড় সাইন যে ক্যারেক্টারটা ওয়ার্ক করেছে। আরো চাইটা একটা হিউজ ব্যাপার, যে বিরিয়ানি 4 প্লেট আছে, 5th লোকটা ফেরত গেল, যা আর পেলাম না, এইটা হচ্ছে মজা। তো এবার যখন প্রিকুয়েলটা আসবে, প্রিকুয়েল / সিকুয়েল যেটা ভাবছি, হ্যাঁ, সেইটায় যখন ভুবন হালদার ইন অল হিজ গ্লোরি সে যখন আসবে, তখন মানে একটা আমার মনে হয় দারুণ একটা তার ইম্প্যাক্ট হবে, এবং দারুণ তার একটা কিউরিওসিটি হবে অডিয়েন্সের এই লোকটার সম্বন্ধে আরো গভীরে যাওয়ার। আচ্ছা প্রতিমদা, এই ছবিতে কিছু সংলাপ রয়েছে, যেমন হচ্ছে
এই টাসেল তৈরি করার জন্য মেরোর বাচ্চা বা হচ্ছে নুন কম মিষ্টি বেশি অপূর্ব বলছে, সব কটা চরিত্রের মধ্যে এরকম ধরনের কথা রয়েছে যে কথাগুলো সাধারণভাবে অপূর্ব না, ওটা আমাদের শান্তনু পরে ধোকার ডালনা নিয়ে বলেছিল। হ্যাঁ না, পরে বলবে যে মিষ্টি বেশি, পরে বলবে চা যখন দেবে হ্যাঁ, আর মিষ্টিটা হচ্ছে অপূর্ব। তো এই যে সংলাপগুলোর মধ্যে যেটার মধ্যে হচ্ছে যে কমেন্টটা ডিরেক্ট করা না, সেটার মধ্যে আন্ডারলাইন করা, কিন্তু ব্যাপারটার মধ্যে মজা আছে, একটা ফান রয়েছে। তো এরকম সংলাপ সারা ছবিতে প্রত্যেকটা চরিত্রের মধ্যে কেন? আমার ডায়ালগ আমি কখনো লিখি না অডিয়েন্সের কথা ভেবে। আমার মনে হয় যে ক্যারেক্টারটা ন্যাচারালি যেটা বলা উচিত সেইটার মধ্যে আমি চেষ্টা করি যেখানে দরকার একটু নাটকীয়তা আনার, আর যেখানে দরকার যে ক্যারেক্টারটা একদম অর্গ্যানিক একটা সিম্পল ভাষায় কথা বলে। মানে ধর অনির্বাণ তার মেয়ের সাথে কথা বলছে, সে হঠাৎ কেন বলবে যে পুতুল তুই আমার জীবনের পুতুলের ঘর ভেঙে দিয়েছিস? এটা মানে এটা আমি চাইলেই লিখতে পারি, খুব কাব্যিক হবে, ডলস হাউসের সাথে এটা ইয়ে করে, হ্যাঁ 4টে ক্রিটিক বলবে আহ কি সুন্দর ডলস হাউসের রেফারেন্স আছে, কিন্তু সেটা তো এটা অদ্ভুত লাগবে। হ্যাঁ, ওই ভদ্রলোকের বলছে যে আমি তো আর কদিন বাদেই তোর সাথে থাকবো, এটাই তো বলা উচিত একটা বাবা তার মেয়েকে। কিন্তু ভুবন হালদারের স্কোপ আছে, অপূর্বর ক্যারেক্টারটার স্কোপ আছে ওই ভাষায় কথা বলার। আমার মনে হয় ডায়ালগ শুড সার্ভ দ্য ফিল্ম, ডায়ালগ শুডন্ট সার্ভ দ্য অডিয়েন্স, এইটা খুব ইম্পর্টেন্ট। তো ডায়ালগটা আমার ন্যাচারালি যেটা আসে, ক্যারেক্টারটা তুমি যদি ক্যারেক্টারগুলো দাঁড় করাতে পারো তারা নিজেরাই বলে যে আমরা এইভাবে কথা বলবো, তো সেইটা আমি সবসময় খেয়াল রাখি। আচ্ছা ব্রাত্যদা, তোমার নাটক উইঙ্কেল টুইঙ্কেল সেটা নিয়ে সিনেমা করছে সৃজিত মুখার্জি, এটা নিয়ে তোমার কি এক্সপেকটেশন? আমি খুবই খুশি সৃজিত যে ছবিটা বানাচ্ছে। সৃজিতের মতো বানাবে আমার নাটক, সেখানে আমার ধারণা একটা অবলম্বন মাত্র। ক্যামেরার ভাষা ঢুকবে, অভিনয় ঢুকবে, আরো অনেক কিছু ঢুকবে, এডিটিং ঢুকবে, ওর 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 নিজস্ব মাইন্ড ঢুকবে। সব থেকে বড় কথা, আমার যে মাইন্ড নিয়ে আমি নাটকটা লিখেছিলাম, ও যখন সিনেমার চিত্রনাট্য লিখবে তখন নিশ্চয়ই ওর 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 সৃজিতের নিজের কল্পনা, সৃজিতের নিজস্ব ভাবনা, দর্শন সেগুলোর মধ্যে যাবে। ফলে আমিও সেটা খুব উদ্গ্রীব হয়ে আছি সেটা দেখার জন্যে। আচ্ছা ব্রাত্যদা, এই যে ছবিটা চালচিত্র যে সময় এলো, সেই সময় অন্য দুটো বড় বাংলা ছবি ছিল, একটা পুষ্পা 2 এর মতো বড় ছবি ছিল, এবং এই ছবিটা তোমাদের ছবিতে অপূর্বর মতো একজন নায়ক ছিল, যে হচ্ছে বাংলাদেশে তার একটা পুল আছে। তা তোমরা যদি এরকম ভাবতে পারতে, মানে তুমি যেহেতু তোমার আগের ছবি ব্রাত্য এই ইয়ের সাথে বানিয়েছো, আমাদের মোশাররফ করিমের সাথে দুটো ছবি পরপর বানিয়েছো, তা তুমি মানে এই জিনিসটা তোমাদের মনে হয় না যে এই ছবিটা যদি অন্য টাইমে আমরা আনি এবং যদি যৌথভাবে বাংলাদেশে বা এখানে রিলিজ করি বেশি ব্যবসা? এইটা তো একদমই ডিরেক্টর আর প্রডিউসারের ভাবনা। এখানে আমি একজন মেয়ার অ্যাক্টর, এখানে আমি কি মতামত, এটা আমি ইনপুট দাও না, এই ব্যাপার কোনো ব্যাপারই আমাকে জিজ্ঞেস করলে আমি দিতাম, কিন্তু ওরা তো মানে এখানে প্রথম কথা আমি ছবিটা দেখিনি, কোন সময় রিলিজ করলে ভালো হবে এটা ওদের দুজনের থেকে। না হুব্বানি কি জিজ্ঞেস না, হুব্বানি মানে হুব্বানি তুমি কাজ করে তুমি জানো বাংলাদেশের কি মানে ব্যবসা কেমন হয় এই মুহূর্তে। বাংলাদেশে হুব্বার খুব ভালো একটা ব্যবসা, আমার প্রডিউসার বলেছে যে সে একটা ভালো ব্যবসা পেয়েছে, কিন্তু ওখানে বোধহয় মানি ট্রান্সফারের দুই দেশের একটা বৈদেশিক বাণিজ্যিক কিছু একটা সমস্যা আছে। আর এই মুহূর্তে তো রাজনৈতিক পরিবেশ বা পরিস্থিতি একটু হলেও তপ্ত, সেখানে অনেকটা ইম্পোজড ব্যাপার আছে, অনেকটাই আরোপিত আছে, কিন্তু একটু হলেও তার মধ্যে সমস্যা আছে। ফলে এখানে একটা সিনেমা ওইখানে রিলিজ করলে বা ওইখানকার সিনেমা এখানে রিলিজ করলে তার সামাজিক সুদূর প্রসারী কি অভিঘাত হতে পারে এটা তো আমরা কেউ জানি না। ফলে আমার মনে হয় যে আমার ক্ষেত্রে আমার হুব্বা রিলিজ করেছিল গত বছরের জানুয়ারিতে, তো মানে এখনই জানুয়ারি মাস আসছে, সেই 19শে জানুয়ারি রিলিজ করে, জানুয়ারি মাস চলছে এখন, সেই 19 তারিখটা আসছে। তো তখনকার পরিস্থিতি অন্যরকম ছিল, আগস্ট মাস থেকে তো বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম হয়ে গেল। ফলে আমার মনে হয় যে প্রতিম বা হাসানের ক্ষেত্রেও এই পরিবর্তিত পরিস্থিতি একটা নিশ্চয়ই একটা চিন্তার ক্ষেত্রে এক ধরনের শাটার নামিয়ে দিয়েছিল। আচ্ছা ব্রাত্যদা, আমি আগের দিন এই প্রশ্নটা করেছিলাম প্রতিমদাকে, প্রতিমদা একটা উত্তর দিয়েছে। তুমি আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে তুমি এই যে তোমাদের সিনেমা যখন আসে আমরা সবাই একটা রিভিউ করি, এছাড়াও আরো অনেক রিভিউ করে, তুমি এই অনলাইনে এই ক্রিটিক্সদের রিভিউটা এটা কি ছাপ ফেলতে পারে, বা এটা যা হয় তোমার কি মনে হয় এই রিভিউটা কিরকম? তুমি যদি খেয়াল করে দেখো হুব্বার কথা যদি তুমি বললে, এই মানে তোমরা তো আমি শুনেছি মানে ইউটিউবে তোমাদের মানে প্রত্যেকটা যে ভিডিও তার প্রচুর ভিউয়ার হয়,
আমার হুব্বার ক্ষেত্রে ছোট ছোট যারা ইউটিউবার তারাও অনেকে কিন্তু বলেছিলেন, হুব্বা সিনেমাটা রিভিউ করেছিলেন। তুমি খেয়াল করে দেখো, আমি প্রত্যেকটা আমার ফেসবুকের পেজে দিয়েছিলাম, প্রায় প্রত্যেকটা। দু একটা আমার মিস হয়ে যেতে পারে। আমি ওই মানে অত্যন্ত যত্ন করে করা, সবাই যে ভালো বলেছিলেন তা নয়, কিন্তু ওই কি নীল যেন, সাগর নীল, তুমি, অরিত্র, আমি 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 একাধিক এরকম রিভিউজ আমার পেজে আমি দিয়েছি। এবং আমি মনে করি যে একটা টেলিভিশনের টক শো যেটা হয় সেটা যে আমরা যতক্ষণ কথা বলতাম, তুমি 3টে বিজ্ঞাপনে বিরতি নিতে টেলিভিশনে কথা বললে, এখানে কোনো তো বিজ্ঞাপনে বিরতি নেই, তাই না? তো এইগুলো আর অনেক খোলামেলা কথা বলা যায়, অনেক মানে সাজানো কথা কম হয়, পোশাকি কথা কম হয়, সাফসুত্র করা কথাবার্তা, একটু মেজে যে ডিশে পরিবেশন করলাম সেরকম কথাবার্তা কম হয়, ফলে ভেতরের মানুষগুলোকে অনেক বেশি চেনা যায়। ফলে আমি তোমাদের রিভিউগুলো তো আমি তো মানে আমার কাছে ওগুলো খুব ইম্প্যাক্ট ফেলে বলে আমার কাছে ফেলে। এবার লোক কিভাবে দেখবে সেটা লোকের ব্যাপার। প্রথম জায়গায় কাছে ফেলে না বোধ হয়। আমি বলেছিলাম যে আগে যেরকম ইম্প্যাক্ট ছিল রিভিউয়ারদের, কেন কম রিভিউয়ার ছিল, তুই দেখ না, তুই চালচিত্র রিভিউ বলে ইউটিউবে যদি সার্চ করিস দেখবি 200টা রিভিউ বেরিয়ে গেছে। এবার অডিয়েন্স, ওইটাই নাকি? হ্যাঁ, প্রচুর রিভিউ, তার মধ্যে বেশিরভাগ ওদের 2-3 জনের চ্যানেল ছাড়া বেশিরভাগ রিভিউয়ের মানে কোনো ভিউজ নেই। হ্যাঁ, কিন্তু তারা সবাই খুলে ফেলেছে। এবার যেটা হয়, এবার ধর তোদের একটা ডেডিকেটেড একটা ফলোয়ার্স আছে, তাদের কাছে তোর ভিউটা ইম্পর্টেন্ট, বা অরিত্রর ফলোয়ার্সের কাছে ইম্পর্টেন্ট। কিন্তু ধর যারা জাস্ট ইউটিউবে সার্চ করছে চলচ্চিত্র রিভিউ করে, সে কোথায় যাবে, কার ভিউটা শুনবে? মানে তুই যদি প্রশ্ন এরকম করতে যে প্রতিদিন তোমাকে মনে হয় রূপমস রিভিউটা ম্যাটার করে, আমি অন্য উত্তর দিতাম। তুই আমায় জেনারেলাইজ জিজ্ঞেস করেছিস, তো জেনারেলাইজ আমার মনে হচ্ছে যে আগে ক্রিটিসিজম রিভিউয়ের যে ভ্যালু ছিল, সেটা উইথ দিস প্রলিফারেশন, এত রিভিউ, যার কাছে ফোন আছে সবাই ক্রিটিক, তার ভ্যালুটা আগের থেকে অনেক কমে গেছে। ক্রিসমাসের টাইমে যেরকম বাংলা ছবিগুলো, দুজনকে জিজ্ঞাসা করছি, যেরকম বাংলা ছবিগুলোর ব্যবসা হলো, খাদান যেরকম ব্যবসা করলো, সন্তান যেরকম ব্যবসা করছে, তোমাদের ছবি যেরকম ভাবে ওয়ার্ড অফ মাউথের জন্য একটা ভালো অডিয়েন্স গেইন করছে, তো আমরা না খুব খারাপ অবস্থা দেখলাম ইন্ডাস্ট্রির, বাংলা ইন্ডাস্ট্রি যেরকম ভাবে ব্যবসা হচ্ছিলই না, ছবি রিলিজের সংখ্যা পর্যন্ত কমে গেল। তো তোমাদের কি মনে হয় যে এই টাইম থেকে ভালো সময় শুরু হয়ে গেল এবং বাংলা ইন্ডাস্ট্রিতে আবার বড় বড় ছবি, সাকসেসফুল ছবি হবে, বড় বাজেটের ছবি হবে? একটু তো হেল্প করেছে এই 4টে ছবি একসাথে এসে। হঠাৎ পুষ্পা টু করে সবাই কথা বলছিল, হঠাৎ খাদান, এই সন্তান কি পারবে, এই জানিস আর একটা ছবিও ভালো হয়েছে চলচ্চিত্র বলে, এইটা তো একটা হলো, এটা তো ইউ ক্যানট ডিনাই। এবার সেটাতে কয়েকজনকে আবার বাংলা ছবি দেখার জন্য মানে টেনে আনবে কিনা সেটা টাইম উইল সে। কিন্তু আমি একটা বললাম যে বছরে 10টা খাদান চাই ইন টার্মস অফ বক্স অফিস, যে আবার বাংলা ছবিকে টেনে আনার জন্য। এবং চলচ্চিত্র যেরকম ধরে আমি রিভিউজ পেয়েছি, এইরকম ছবি যেটা সবার ভাল লাগছে, এরকমও প্রচুর ছবি চাই। যেরকম বক্স অফিস চাই, তেমনি ক্রিটিক্যালি অ্যাক্লেম ছবি প্রচুর চাই। কিন্তু যে বলছে হ্যাঁ এটা বেশ ভালো, আপনি দেখতে পারেন, হ্যাঁ আমি এটা 5.3 3.5 দিলাম, এবং গিয়ে তাদের মনে হচ্ছে হ্যাঁ 3.5 একদম ঠিক আছে, এইরকম ছবি। মানে তখন তোমার মনে হবে যে রিভিউটাও কেনা নয়, সত্যি লোকটার ভাল লেগেছে, আমারও ভাল লাগছে, তাহলে কি বাংলা ছবি আবার দেখা উচিত। এই যে একটা ধরেই নেওয়া হয়েছে যে পুরো জিনিসটা একটা আই ওয়াশ, কোনো ছবি আসলে ভালো না, কোনো ছবি চলছে না, বাংলা ছবি মানেই ঢপের চপ, এই যে একটা আই ওয়াশ, এইটাকে ওয়াইপার দিয়ে 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 মুছতে হবে, সেটা সময় লাগবে। আমি এগুলো নিয়ে তো ভাবি না। আমি একটা স্ক্রিপ্ট যখন আমি কম কাজ করি, একটা স্ক্রিপ্ট রেডি করি, আমি প্রযোজকের কাছে যাই, প্রযোজক যদি রাজি হন আমি ছবিটা করি, প্রযোজক ঠিক করেন যে এই সময় ছবিটা রিলিজ করবে, আমি তাতে যদি আমার কোনো অন্য মত থাকে আমি সেটা জানাই, ছবিটা যাতে ভালো করে পাবলিসাইজড হয় তার বন্দোবস্ত করি, বিপণন যাতে হয়। কিন্তু মানে ও বললো বলে যে সাধারণত আমাদের এখানে ভালো বা ছবি বা কিছুদিন আগে অবধিও ডিপেন্ড করতো যে ছবিটা চলছে কিনা, তা নির্ভর করছে একটি নির্দিষ্ট হাউস সেটা রিলিজ করছে কিনা এবং সেই পরিমাণে তারা হোর্ডিং দিচ্ছে কিনা। অর্থাৎ ছবি যত না চলতো তার থেকে বেশি চলতো হাউসের কদর বা মাহাত্ম বা হোর্ডিং। আপনার কি মনে হয় যে এরপর থেকে সেটা ক্ষুণ্ণ হবে? সেটা থাকবে,
সেটা এক্সিস্ট করবে। তারপর তো ফেসবুক তার আগেই এসছে, হোয়াটসঅ্যাপ 2010-এ আসছে, এরপর তো টুইটার এগুলো আসছে, পুরোটা আরো বিপর্যয়ের দিকে যাচ্ছে, মানে আরো ক্যাওসটা আরো বাড়ছে, রান্নাবান্নার উত্তাপ আরো বাড়ছে, হ্যাঁ, আর নতুন নতুন পদ ঢুকছে যেহেতু, তো ব্যাপারটা ঘাটছে। আর প্রতিমও সেই ট্র্যাপে আছে যে 2-3 জনকে পরিচালক হিসেবে দাগিয়ে দিয়েছিল, সামহাও ঘুরে ফিরে সেই পরিচালকদের নিয়ে আলোচনা হয় মানুষ তাদের, কিন্তু তারা নয়, মানে কেবলমাত্র তারা এক্সিস্ট করে না। আমি একটু আগেই বলেছি আমার আগের একটা সাক্ষাৎকার, আদিত্য বিক্রম সেনগুপ্ত, তার ছবি এবার কানে দেখানো হয়েছে, ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা। কিন্তু যেহেতু ওই দাগানো লিস্টে বিশ্বায়ন পরবর্তী যুগে 2-3 জন যে পরিচালককে 1, 2, 3 যে মার্কিং করে দিয়েছিল, তো আমার মনে হয় যে এই ধরনের পরিচালকরা ফুরিয়ে আসছে, এরাও খুব এক্সিস্ট করছে তা নয়, কিন্তু আমরাই তাদের পুনর্জীবন দিচ্ছি। ওই আমরা অনেকটা ওই প্রেতাত্মার মতো, ওই টোটার চরিত্রের মতো একটা হতাশাগ্রস্ত ঘুরে বেড়াচ্ছি, এবং ওই সব ডিরেক্টরদের সব চেহারাগুলো আছে তার মধ্যে কিন্তু চোখ খুলে আমার দিকে হঠাৎ তাকাচ্ছি। প্রতিমের কথা আমার এই কয়েকদিন আগের ইন্টারভিউতে শুনতে গিয়ে আমার মনে হলো, মানে ওরা যাদের পরিচালক হিসেবে দাগিয়ে দিয়ে গেছে যে 3-4 জনকে, তারা নেই, এক্সিস্ট করছে না, বা এক্সিস্ট করলেও আরো অনেকেও তার সঙ্গে এক্সিস্ট করছে। নতুন একটা পাত্র এসে গেছে, তাতে নতুন রান্না হচ্ছে, নতুন রকম তার রেসিপি, সেইটা বুঝতে হবে, পদগুলো আলাদা আলাদা, এইটুকু বলতে পারি। ফলে আমি ওটা নিয়ে কখনোই বদার্ড হই না, আমি ছবিটা ঠিকঠাক চললো কিনা, আমার প্রডিউসার স্যাটিসফাইড কিনা। আমি ডিকশনারির পর আমি তারা ছবি আমি শেষ করি, তারার পর প্রযুক্তিগত একটা বিপুল বিস্ফোরণ হয়। 2011 সাল থেকে আমার একটা সরকারি পরিচিতি ঘটে, ওই সময় একটা মানে সিনেমার একটা আঙ্গিকগত আমাদের টালিগঞ্জে একটা বিপুল পরিবর্তন হয়। আমি তার আগে 3টে ছবি, অর্থাৎ রাস্তা, তিস্তা বা তারা, আমি করেছিলাম সেলুলয়েডে ফিল্মে, র স্টকে। তারপরে নতুন আঙ্গিক নিয়ে আমি আবার ডিকশনারি করতে এলাম 10 বছর বাদে। তো ডিকশনারি বা হুব্বাব, আমি যে নেক্সট ছবিটা করতে যাচ্ছি, এগুলো আমি এই নতুন আঙ্গিকের ক্যামেরায় করছি, যেখানে পুনরুৎপাদন সম্ভব, মানে চিপে সংরক্ষিত হচ্ছে ছবি। তো ওখানে পুনরুৎপাদন সম্ভব ছিল না, এখানে সম্ভব, ওই একই চিপে আবার শুট করা যায়। তো এখানে যেহেতু কষ্ট অনেক কমে গেছে, আমি খালি এইটা দেখি যে আমার প্রযোজক তিনি আমাকে এই ছবিটা করে স্যাটিসফাইড হচ্ছেন কিনা, এবং তিনি আমার পরবর্তী ছবিটি করতে দিচ্ছেন কিনা। যদি তাই দেন আমি তাতে খুশি, তাহলে আমি বুঝবো যে উনি এটা লাভ করেছেন। উনি যদি আমার ছবি করে লাভ করে থাকেন, তাহলে আর 5টা ছবি করলেও নিশ্চয়ই লাভ করবেন। এইভাবে আমি দেখি। এবার বাংলা ছবির গতি প্রকৃত ভবিষ্যৎ, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, বা সাম্প্রদায়িকতার অতীত বর্তমান ও ভবিষ্যৎ, 40 নম্বরের রচনা লিখো, আমি রচনা লিখর মধ্যে আমি নেই। আচ্ছা, আমার শেষ জিজ্ঞাসা তোমাকে, তুমি যখন বললে এই বিষয়টা, সেটা হচ্ছে এই যে তোমার 2010 সালের পর থেকে একটা পলিটিক্যাল যে একটা আইডেন্টিটি, তা সেটা কি কখনো তোমার যে এই পরিচালক সত্তা বা অভিনেতা সত্তা, সেটার উপরে কিছু চাপিয়ে দিয়েছে, বা কখনো মনে হয়েছে যে আমার যে অডিয়েন্স, সেই অডিয়েন্সের উপর তো চাপিয়ে দিয়ে তার প্রমাণই পাওয়া যাচ্ছে, যে তা না হলে তুমি আমাকে 10 জনের মধ্যে রাখলে কেন? আমি মন্ত্রী হয়েছি বলি তুমি রাখলে না, ভুবন হালদারের জন্য তো রাখোনি, তাই না? তো বোঝাই যাচ্ছে চাপিয়ে দিয়ে। আচ্ছা, তাহলে বোঝাই তো যাচ্ছে, তাহলে তো আমি হুব্বাকে 1 নম্বরে রাখতাম। আমি তো পরশু দিন জানতাম না ভিডিও বানানোর দিকে আমি আপনার সাথে আমার ইন্টারভিউ হবে, তাহলে আমি হুব্বাকে 1 নম্বরে রাখতাম। হুব্বাকে তুমি রাখোনি 1 নম্বর, সেটা তোমার বদান্যতা, তোমার কাছে আমি কৃতজ্ঞ। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আমি তো একটা কথা বলবোই, যে আপনার দীর্ঘদিন পর এরকম একটা সিনেমা, একটা আরবান মেজাজের ফিল্ম, কোনো সেন্টিমেন্টে সুরসুরি দেওয়া ছবি নয়, শপিং মলের অঞ্জন চৌধুরী ভার্সন নয়, নতুন ধরনের এবং অ্যাকশন প্যাকড সিনেমা নয়, একটা বুদ্ধিদীপ্ত সেরিব্রাল সিনেমা। সেইটা অনেকে মিলে দেখছেন, আপনার খাদান নিশ্চয়ই দেখবেন, বা অন্যান্য যা ছবি বাংলা ছবি দেখছেন তা অবশ্যই দেখবেন। কিন্তু আমি যেহেতু এটা এখানে অভিনয় করেছি, ছোট একটা পার্ট করেছি, আমি নিজের ছবিটা দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আপনারা চালচিত্র দেখুন, প্রতিমজি গুপ্তর ছবি, বুদ্ধিদীপ্ত মেজাজের, আধুনিক ভাবনার এবং মানে র ফরম্যাটের ছবি। আমার ধারণা আপনাদের পছন্দ হবে, ছবিটি দেখুন। আর প্রতিমকেও অনুরোধ করবো, বলো তুমি।
হ্যাঁ মানে সবই ব্রাসদা বললো, এরপরে আমি মানে ভীষণ ব্লাশ করছি, দেখতেই পাচ্ছেন। বাট খুব ভালো লাগছে আপনাদের একটা টুইট, একটা ফেসবুকে লেখা, একটা ইনস্টাগ্রামে লেখা, ভীষণ ভীষণ ওটাই পাওনা। হ্যাঁ, এবং হলের লোক থেকে ওই যে মুখে তাদের স্বতঃস্ফূর্ত হাসি, তাদের যে ভাল লেগেছে ছবিটা, এটার জন্যই ছবি বানানো। কত কোটি, আমরা কোটিতে ঢুকতেও পারিনি, এবং কোনো কম্পিটিশন নেই অন্য ছবির সাথে। এই ছবিটা আপনি যারা দেখেছে তাদের সাথে কথা বলুন, তাদের ভাল লেগেছে, আপনিও চান্স দিতে পারেন চালচিত্র আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে। থ্যাংক ইউ।